প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন এই সময়ে আশা করি তোমরা সবাই ভালো আছো। ধামরাই সরকারি কলেজের যেখান থেকে তোমরা এই শিক্ষার্থীরা এই লেকচার দেখছো, আশা করি তোমাদের এই লেকচার কাজে লাগবে এবং সেই অনুযায়ী তোমরা পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। আজকের লেকচারটি হবে বিবিএ অনার্স ও পাস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর পঞ্চম অধ্যায় মার্চেন্ডাইজ অপারেশনস অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এই অধ্যায় থেকে ধৈর্য সহকারে তোমরা এই লেকচারটি আশা করি অনুসরণ করবে এবং ধারাবাহিকভাবে মৌলিক হিসাব বিজ্ঞানের বা হিসাব বিজ্ঞান নীতিমালা সাবজেক্টের পরবর্তী যে লেকচারগুলো আমি দিব সেগুলা আশা করি নিয়মিত অনুসরণ করবে। এবং ধামরাই কলেজের যে ওয়েবসাইটটি আছে সেখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি তোমরা সেখান থেকে দেখে নিবে, নিয়মিত ভিডিওতে অংশগ্রহণ করবে এবং তোমাদের ভবিষ্যতের জন্য এই লেকচারগুলো কাজে লাগুক। আমরা যেহেতু নিয়মিত পাঠদান থেকে বিরত আছি শ্রেণীকক্ষ থেকে, তাই দূর থেকেই আমার এই সীমাবদ্ধ প্রয়াস, দেখতেই পাচ্ছ যে এখানে আমার হোয়াইট বোর্ড নাই, একটা বোর্ডের মধ্যে কাগজ লাগিয়ে তোমাদের জন্য কিছু লেখার চেষ্টা করছি। এই জন্য লেকচারগুলো এবং লেখাগুলো তোমরা ভালোভাবে অনুসরণ করার চেষ্টা করবে, এই আশাবাদ নিয়েই আমি আমার আজকের লেকচারটি তোমাদের জন্য শুরু করছি। প্রথমেই আসি, আমি দেখো লিখে রাখছি যে মজুত পণ্য কাকে বলে। তার আগে এটি বলার আগে আমরা একটু শব্দ বিশ্লেষণ করে নিই তোমাদের সুবিধার্থে। মার্চেন্ডাইজ, যেমন ধরো আমরা কিছু কিছু শব্দ আছে যেগুলোর সাথে আমরা পূর্বে পরিচিত, যেমন গুডস। গুডসের বাংলা হচ্ছে দ্রব্য, জিনিসপত্র। কিন্তু মার্চেন্ডাইজ শব্দের অর্থ হচ্ছে ব্যবসায়িক পণ্য, অর্থাৎ মার্চেন্ট যে সমস্ত পণ্য নিয়ে কারবার করে তাকে আমরা মার্চেন্ডাইজ বলি। মার্চেন্টের বাংলা হচ্ছে বণিক বা সওদাগর। তাহলে সওদাগর বা ব্যবসায়ী, সহজ কথা হচ্ছে যে ব্যবসায়ী, আমরা আধুনিক শব্দ যে ব্যবহার করি, ব্যবসায়ী যে পণ্য নিয়ে কারবার করে তাকেই আমরা ব্যবসায়িক পণ্য বলি। আমরা এই অধ্যায়ে মূলত আমাদের যে সমস্ত বিষয়বস্তুগুলো আমরা ফোকাস করব সেগুলো হচ্ছে যে ইনভেন্টরিগুলা বা আমাদের যে সমস্ত স্টক আছে সেই স্টক রেজিস্টারে আমরা কিভাবে এগুলোকে জাবেদাতে আমরা রেকর্ড দিয়ে থাকি, সেই রেকর্ড মূলত এই অধ্যায় থেকে শিখব, বিভিন্ন ধরনের যে পদ্ধতিগুলো আছে। এই কারণেই এই চ্যাপ্টারটা মূলত বলা হয়েছে যে মার্চেন্ডাইজ অপারেশনস, যে সমস্ত কার্যক্রম পরিচালিত হয় ব্যবসায়িক পণ্য নিয়ে এবং তার হিসাব বিজ্ঞানের যে সিস্টেমটা আছে, প্রক্রিয়াটা আছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা মূলত আলোকপাত করব। আর এটি আলোকপাত করতে গেলেই আমাদের প্রথমে জানতে হবে মজুত পণ্য কাকে বলে আর মজুত পণ্য কীভাবে ব্যবসায় সৃষ্টি হয়। তাহলে শুরু করি। মজুত পণ্য হচ্ছে যে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের পুনরায় ক্রয়কৃত পণ্যের সেই অংশ যা পুনর্বিক্রির উদ্দেশ্যে এখন পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানে অবশিষ্ট আছে বা রয়ে গিয়েছে বা থেকে গিয়েছে, যেভাবে তুমি বলো, সেই সমস্ত পণ্যগুলোকে আমরা বলতেছি মজুত পণ্য। যে অর্থাৎ তুমি বিক্রয় করতে পারবে, আমরা এখনো বিক্রি করি নাই কিন্তু ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্য হতে পারে। আমরা মূলত সওদাগরের সেই সমস্ত পণ্যগুলো নিয়ে আলোচনা করছি। একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান হলে তার কাঁচামালের ধরনগুলো একটু ভিন্ন হয়, যেমন কাঁচামালের মজুত থাকে। কিন্তু যদি কোনো বণিক বা সওদাগর যদি যে সমস্ত ব্যবসায়ী তারা যদি পণ্য কিনে নিয়ে আসে, অর্থাৎ ফিনিশ গুডস যদি আমরা বলি, তাহলে ফিনিশ গুডস স্টকের বিষয়বস্তুগুলো মূলত আমরা এখানে শিখব। যেহেতু প্রসেস কস্টিং বা অন্যান্য কস্টিংয়ের সাথে আমরা আলোচনা করছি না, এখানে অ্যাকাউন্টিং সিস্টেমের নর্মাল প্রসেসগুলো এখানে দেখাচ্ছি, সেই কারণে আমরা মজুত পণ্যের যে বিষয়বস্তুগুলো অতটুকুই উল্লেখ করছি। তাহলে মজুত পণ্য কখন থাকে? মজুত পণ্য হতে পারে যে প্রতিদিন দোকান বন্ধ করার পরে বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার পরে যে মালামালগুলো রেখে রয়ে গিয়েছে। আমি যদি ছোট্ট একটা মুদি দোকানের কথাই যদি বলি, বড় বৃহৎ প্রতিষ্ঠানের কথা যদি না বলি তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে কিন্তু তোমরা ঠিকই বুঝতে পারবে যে একটা দোকান যখন বন্ধ করে চলে যায় তখন কিন্তু প্রত্যেক দিনই
তোমার সেই দোকানের র্যাকে কিন্তু কিছু মালামাল থেকেই যায়। যত পণ্য কেনা হচ্ছে সব পণ্য কিন্তু বিক্রি হয়ে যায় না। সে তুমি যত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে বলো না কেন, তোমার অভিজ্ঞতাতেই বলবে যে হ্যাঁ, কিছু কিছু পণ্য তো সবসময় দেখি থেকেই যায়। সেটা যেখানেই হোক না কেন, যে ধরনের বিজনেসই হোক না কেন, ক্রয়কৃত পণ্য সবসময় একদম আমাদের ব্যবসা প্রতিষ্ঠান শূন্য হয়ে যায় না। হ্যাঁ, কদাচিৎ হতে পারে সেটা, যেমন ধরো চালের ব্যবসা হতে পারে, যে চালের দোকানে আজকে কোনো চাল বস্তা অবশিষ্ট নাই, যারা পাইকারি বিজনেস করে। তো আমরা যাই হোক সেই অংশটা আলোচনা করছি না। আমরা মূলত খুব সাধারণভাবেই আমরা একটু বুঝে নিই যে ক্রয়কৃত পণ্যের অবশিষ্টাংশ, যেটি এখন পর্যন্ত বিক্রয় হয়নি, যেটি পুনরায় বিক্রয় করার উদ্দেশ্যে রয়ে গিয়েছে এবং যেখান থেকে ব্যবসা মুনাফা অর্জিত হবে, সেই সমস্ত পণ্যগুলোকে আমরা বলছি মজুত পণ্য। এবার আসি যে মজুত পণ্য, আমরা যে কথাটা বলছিলাম যে মজুত পণ্য কেন আমরা এটার হিসাব সংরক্ষণ করব, এটা ইচ্ছা করলে আমরা আরেকটা এখানে একটা 2 নম্বর বিষয়বস্তু আমরা অন্তর্ভুক্ত করতে পারি, যে সেটি হচ্ছে মজুত মূল্যায়নের উদ্দেশ্য কি বা গুরুত্ব কি। মজুত পণ্য মূল্যায়নের উদ্দেশ্য আসলে অনেকগুলো। তোমরা যারা পেছন থেকে এই ব্যবসায় শিক্ষা শাখাতে পড়ে আসছো, একাদশ দ্বাদশ অথবা নবম দশম শ্রেণীতে, তাহলে তোমরা জানো যে অনেক সময় আমরা যে চূড়ান্ত হিসাব করেছি, সেই চূড়ান্ত হিসাবের শেষে, অর্থাৎ যখন প্রশ্নটা দেওয়া থাকতো, সেই প্রশ্নের রেওয়ামিলের নিচে কিছু সমন্বয় দেওয়া থাকতো। তার মধ্যে প্রথমেই তোমরা কি পেতে, প্রথমেই দেখা যেত অথবা কোশ্চেনে যে কোনো একটা অংশে সমন্বয়ের মধ্যে দেওয়া থাকতো যে সমপরিমাণ উৎপন্ন এত টাকা মূল্যায়ন করা হয়েছে। এই যে, তার মানে একটা উদ্দেশ্য কিন্তু, যে আমরা যদি বলি যে মজুত পণ্য মূল্যায়নের একটি উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বছর শেষে বা হিসাবকাল শেষে আমাদের প্রকৃত সম্পদের পরিমাণ নির্ণয় করার জন্য মজুত পণ্য হিসাব সংরক্ষণ করতে হয় বা মজুত পণ্যের রেকর্ড যথাযথভাবে রাখতে হয়। 2 নাম্বার হচ্ছে আমাদের চলতি সম্পদ এবং চলতি দায়ের যে অনুপাত, অর্থাৎ আমরা যেটাকে বলি যে চলতি অনুপাত, সেই চলতি অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত নির্ণয়ের ক্ষেত্রেও মজুত পণ্যের এই রেকর্ডটা দরকার পড়ে বা প্রকৃত মজুদের অবস্থাটা কিন্তু দরকার পড়ে। মজুত পণ্যের রেকর্ডের আরও কিছু উদ্দেশ্য আছে, যেমন ধরো বিক্রিত পণ্যের ব্যয়, আমরা যেটাকে বলি কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু মজুত পণ্যের ব্যয় দরকার পড়ে। এছাড়াও সমাপনী, অনেক সময় সমাপনী মজুদের মধ্যে যদি আগুনে বিনষ্ট হয় বা বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয় সারা বছর ব্যাপী, সেই সমস্ত পণ্যের রেকর্ড রাখার জন্য বা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটা ক্রয়কৃত মাল থেকে আমরা যদি মজুত পণ্যটা বাদ দিই, তাহলে কিন্তু তোমার এই ক্ষতিগ্রস্ত পণ্যের পরিমাণও কিন্তু বের হয়। এই কারণে যে বছরে কি পরিমাণ স্বাভাবিক ঘাটতি বা অস্বাভাবিক ঘাটতি যেটাই হোক না কেন, অথবা ক্ষতিগ্রস্ত হোক না কেন, সেই সমস্ত বিষয়গুলো বের করার জন্য কিন্তু, নির্ণয় করার জন্য আমাদের এই মজুত পণ্য গণনার প্রয়োজন পড়ে। এছাড়াও মজুত পণ্য নির্ণয় করা, অর্থাৎ মজুত পণ্য থেকে কি পরিমাণ নগদ প্রবাহ সংঘটিত হয়, সেই নগদ প্রবাহ সংঘটিত বা নগদ অর্থের আগমন জানার জন্য বা নগদ প্রবাহের পরিমাণ জানার জন্য কিন্তু মজুত পণ্য মূল্যায়ন খুবই জরুরি। আশা করি তোমরা বুঝতে পারছো এই দ্বিতীয় যে বিষয়বস্তুটি আমি এতক্ষণ আলোচনা করলাম। আমাদের এর পরের বিষয় হচ্ছে যে, আগেই বলে নিই যে আমাদের আজকের যেহেতু চ্যাপ্টারটা ইন্ট্রোডাক্টরি একটি লেকচার হচ্ছে, এই কারণে সম্পূর্ণ লেকচারটি আজকে হবে থিওরিটিক্যাল, এবং পরবর্তী ক্লাসগুলোতেই কিন্তু লেকচার কিন্তু হবে অঙ্কের উপর, অর্থাৎ জাবেদাগুলো কীভাবে অন্তর্ভুক্ত করবো আমরা বা রেকর্ডিং প্রসেস বাগুলো কীরকম হবে, সেই সংক্রান্ত বিষয়বস্তুগুলো কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। এবং এই কারণেই কিন্তু খুব জরুরি যে এই অনলাইন ক্লাসের বিভিন্ন যে লেকচারগুলো আছে, এই লেকচারগুলো কিন্তু নিয়মিত অনুসরণ করা। আশা করি তোমরা বুঝতে পারবো। যদিও এটি ওয়ান ওয়ে কমিউনিকেশন, যে আমি শুধু বলেই যাচ্ছি আর তোমরা দেখে যাচ্ছ বা শুনে যাচ্ছ, তোমাদের কোশ্চেন করার আসলে কোনো উপায় নেই। তারপরেও কারো যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয়, তোমরা কমেন্ট বক্সের মধ্যে সেটা লিখে দিবে। আশা করি আমি আমার উত্তর তোমাদেরকে দিব এবং তোমাদের জন্য সুবিধা হবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সন্তুষ্ট করার। তো যাই হোক, পরবর্তী বিষয়ে আমরা আসি যে
মজুদ রক্ষণ ব্যবস্থা বা মজুদ হিসাব রক্ষণ ব্যবস্থা। আমাদের এই যে বিজনেসের যে মজুদ পণ্যগুলো থাকে, আমরা সাধারণত, আমি কিন্তু এখন পর্যন্ত আলোচনা করিনি যে আমরা দুই রকমের মজুদ পণ্য আমরা কিন্তু ইতিপূর্বে বিভিন্ন ক্লাসে বা বিভিন্ন লেখাপড়ায় তোমরা কিন্তু সেখানে দেখেছো। একটি হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, আরেকটি হচ্ছে সমাপনী মজুদ পণ্য। তো প্রারম্ভিক মজুদ পণ্য আমরা জানি যে কোনো একটি নির্দিষ্ট হিসাবকালে শুরুতে থাকে, আর সমাপনী মজুদ পণ্যটা হিসাবকালের শেষে থাকে। অর্থাৎ কোনো একটি হিসাবকালের শেষে যে পরিমাণ মজুদ পণ্য থাকে সেটি যখন পরবর্তী হিসাবকালের শুরুতে স্থানান্তর করা হয় তখন সেটাকে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য বলি। আমরা মজুদ হিসাব রক্ষণের ক্ষেত্রে দুইটি পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকি। তোমরা একটু খাতায় নোট ডাউন করো। কয়টি পদ্ধতিতে? দুইটি পদ্ধতিতে। একটু লেখো। একটি হচ্ছে আমরা বলি যে কালান্তিক মজুদ গণনা পদ্ধতি বাংলায়। এটির ইংরেজি হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি রেকর্ডিং সিস্টেম। তোমরা বাংলা বা ইংরেজি যেটি লেখো না কেন, আমরা অঙ্ক করার সময় কিন্তু অবশ্যই ইংরেজিতে করব। আবারও বলছি যে দুইটি পদ্ধতিতে মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ করা হয়। একটিকে আমরা বলেছি যে কালান্তিক মজুদ গণনা পদ্ধতি বা পিরিয়ডিক ইনভেন্টরি রেকর্ডিং সিস্টেম, আরেকটি হচ্ছে নিত্য বা অবিরত মজুদ গণনা পদ্ধতি, যেটিকে আমরা ইংরেজিতে বলছি পারপিচুয়াল ইনভেন্টরি রেকর্ডিং সিস্টেম। তো কাল অন্তে শব্দ থেকে তোমরা বুঝতে পারছো যে কাল মানে সময়। আমাদের হিসাব বিজ্ঞানে বা অ্যাকাউন্টিংয়ে আমরা হিসাবকাল বলতে আমরা সাধারণত সময়টাকে হিসাবকাল বলে থাকি বা অ্যাকাউন্টিং পিরিয়ড বলি আমরা। সকল বিজনেস প্রতিষ্ঠানে একই রকম কাল ধরা হয় না। কোনো বিজনেসে 6 মাস, কোনো বিজনেসে 1 বছর। অর্থাৎ নির্দিষ্ট হিসাবকাল শেষে যে পরিমাণ মজুদ ব্যবসায় অবশিষ্ট থাকে এবং এই পদ্ধতিতে যে মজুদ গণনা কার্য পরিচালিত হয় তাকে আমরা কালান্তিক মজুদ গণনা পদ্ধতি বলি। অর্থাৎ এই পদ্ধতিতে ক্রয় এবং বিক্রয়কৃত পণ্যের প্রতিনিয়ত বা দৈনন্দিন মূল্যায়ন বিবেচনা না করে শুধুমাত্র হিসাবকাল শেষের মজুদ পণ্যকে গণনা করা হয়। এটিকে আমরা বলেছি যে কালান্তিক মজুদ গণনা পদ্ধতি। কালান্তিক মজুদ গণনা পদ্ধতির কিছু সুবিধা হচ্ছে সাধারণত এই ধরনের মজুদ গণনার ক্ষেত্রে ব্যয় কম হয়, কারণ নির্দিষ্ট হিসাবকাল শেষে শুধুমাত্র একদিন মজুদ পণ্যগুলো গণনা করলে হয়, তাহলে মজুদ গণনা করার জন্য বাড়তি কোনো লোকের প্রয়োজন হয় না। এইটি সাধারণত ছোট প্রতিষ্ঠানের জন্য বেশি ব্যবহার করা হয়। এবং কালান্তিক মজুদ গণনার ক্ষেত্রে এই পদ্ধতিতে স্বাভাবিক ঘাটতি ও বিনষ্ট দ্রব্যাদির কোনো হিসাব রাখা হয় না। এটা একটা বৈশিষ্ট্য, এটা মনে রাখবে যে। এবং এই পদ্ধতি কম দামি পণ্যের জন্য ব্যবহার করা হয়। অনেক বেশি দামি, যেমন গাড়ি তো আসলে অনেক দামি, অথবা স্বর্ণ বা হীরক, এই জাতীয় কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কিন্তু তোমার এই কালান্তিক মজুদ গণনার কোনো প্রয়োজন পড়ে না। কারণ এগুলো দৈনন্দিন, যে এমন না যে প্রত্যেকদিন হাজার হাজার লেনদেন ঘটে বা শয়ে শয়ে লেনদেন ঘটে, যেগুলো রেকর্ড দেওয়া প্রায় অসম্ভব, এরকম না। তো সাধারণত এই কারণে আমরা বলেছি যে এই কালান্তিক মজুদ গণনা পদ্ধতির এগুলো হচ্ছে বৈশিষ্ট্য বা সুবিধা। কালান্তিক মজুদ গণনার নির্দিষ্ট সময় পর পর মজুদ মূল্য ও পরিমাণ নির্ধারণ করা হয় বলে ব্যবসায় স্বাভাবিক কার্যক্রমে কিন্তু কোনো ব্যাঘাত ঘটে না। যে স্বাভাবিক কার্যক্রমগুলো নিয়মিত পরিচালিত হয় এবং এটা ব্যয়বহুল কম, সময় সাধ্য, অর্থাৎ সময়ও কম লাগে, শ্রম সাধ্যও না এটা, এবং এখানে ব্যয়ও কম হয়। আরেকটা জিনিস মনে রাখবে যে কালান্তিক গণনার যে সমস্ত অসুবিধাগুলো আছে, যেমন এটার কিছু আছে যে প্রতিনিয়ত আমরা জানতে পারি না স্টকে কি পরিমাণ রয়ে গিয়েছে বা মজুদ পণ্য কি পরিমাণ আছে, কোন পণ্যটি কতটুকু আছে, সেগুলো কিন্তু আমরা জানতে পারি না।
একদম সময় শেষে গিয়ে আমরা জানতে পারি, কতটুকু ঘাটতি পড়েছে, কতটুকু বিনষ্ট হয়েছে। এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু কালান্তিক মজুদ গণনা পদ্ধতিতে আমরা সহসাই জানতে পারি না। একদম নির্দিষ্ট হিসাবকাল শেষে গিয়ে আমাদের ওই কাল অন্তেই জানতে হয়। এইটা একটা অসুবিধা। তাহলে কিছু সুবিধা আছে এটা, এবং এটার কিছু অসুবিধাও আছে। এবং এই কারণে আমরা সবসময় দেখি যে যে সকল বিষয়গুলা কালান্তিক গণনার অসুবিধা, সেগুলাই হচ্ছে অবিরত মজুদ গণনা বা পারপিচুয়াল সিস্টেমে কিন্তু সেগুলো কিন্তু সুবিধা। তো এবার আসি আমরা একটু আলোচনায় যে নিত্য বা অবিরত মজুদ গণনা পদ্ধতি বা পারপিচুয়াল ইনভেন্টরি কাকে বলে, বা এটাকে কিভাবে হিসাব সংরক্ষণ করা হয়। হিসাব সংরক্ষণের বিষয়টা আমরা জাবেদার মধ্যে দেখবো। আপাতত একটু আলোচনা করি যে দৈনন্দিন বা প্রতিদিন বা প্রতিটা লেনদেনের পরেই কোনো প্রতিষ্ঠানের যদি মজুদ গণনা কার্য পরিচালনা করা হয়, তাহলে এই পদ্ধতিকে বলা হয় নিত্য বা অবিরত মজুদ গণনা পদ্ধতি। কারণ শব্দ থেকে কিন্তু আমরা মানে বুঝে নিচ্ছি যে সার্বক্ষণিকভাবে প্রতিষ্ঠানের মজুদের পরিমাণ আমরা এই পদ্ধতিতে জানতে পারি। এটি একটি বৈশিষ্ট্য, এবং এটি সাধারণত প্রতিনিয়তই করা হয়। পণ্য কোন এটার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কতটুকু পণ্য অবশিষ্ট আছে সেগুলো আমরাই করতে পারি। বিক্রিত পণ্যের ব্যয়, কোন পণ্যের ব্যয় কতটুকু, সেটা আমরা জানতে পারি। সাধারণত এই অবিরত মজুদ গণনা পদ্ধতিটা অনুসরণ করা হয় যেখানে লেনদেনের সংখ্যা কম অথবা স্বয়ংক্রিয় পদ্ধতিতে যেখানে মজুদ গণনা বা হিসাব সংরক্ষণ করা হয়, সেখানে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। তো এখানে আরেকটা বিষয় কিন্তু খেয়াল রাখবে, আমি একটি শব্দ ব্যবহার করেছি, স্বয়ংক্রিয় পদ্ধতি। অর্থাৎ কম্পিউটার বা অপারেটিং সিস্টেমের মাধ্যমে যদি, কম্পিউটার রেকর্ডিং সিস্টেম বা সফটওয়্যার রেকর্ডিং সিস্টেমের মাধ্যমে যদি মজুদ পণ্যকে রেকর্ড রাখা হয়, তাহলে কিন্তু এই যে কোনো প্রতিষ্ঠানের জন্যই কিন্তু কালান্তিক মজুদ এই অবিরত বা পারপিচুয়াল সিস্টেমের রেকর্ডিং দেওয়া কিন্তু সম্ভব। সেটা অনেক বেশি পণ্য যদি থাকে, কিন্তু সেখানে যদি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যেমন ধরো আমরা যদি কিছু কিছু উদাহরণ দিই, ধরো সুপার শপ আছে, তোমরা যে যেখানে থাকো না কেন, সুপার শপগুলো সম্বন্ধে যেমন সাভারে আছে ইনফিনিটি, তোমরা যদি ওখানে যাও তাহলে দেখবা যে প্রত্যেকটা পণ্যের গায়ের মধ্যে বারকোড দেওয়া আছে। অথবা স্বপ্নের শোরুম হয়েছে, ওখানে যদি 1 কেজি চাল, আধা কেজি চিনিও যদি ক্রয় করা হয়, তাহলে কিন্তু যখন তুমি ওই ক্যাশ পেমেন্টের জন্য যখন যাবে, তখন কিন্তু প্রত্যেকটাই ওই ট্রেলার যেখানে পেমেন্ট করা হয় সেখান থেকে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু রেকর্ড দেওয়া হয়। যে পণ্যের ওই বারকোডের উপরে যখন নাকি লেজার ধরা হয়, তখন স্বয়ংক্রিয়ভাবে রেকর্ডটা চলে যায়। তাহলে সেখানে কিন্তু এই যে সফটওয়্যার ইনস্টলেশনের জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিন্তু আলাদা আলাদাভাবে অর্থ ব্যয় করতে হয়। তারপরে কম্পিউটার কিনতে হয়, তারপর কম্পিউটার জানা অভিজ্ঞ একজন ব্যক্তির দরকার পড়ে কিন্তু, যিনি এটা অপারেট করতে পারবে। এই কারণে আমরা বলছি যে নিত্য বা অবিরত পদ্ধতিতে একটু ব্যয়বহুল, কিন্তু এটার সুবিধা অনেক বেশি। তো যে কারণে আজকে এই আধুনিক যে ব্যবসায় জগৎ, সেখানে এই ব্যবসায় জগতে কিন্তু তোমার অনুসরণ করা হয় এই নিত্য বা অবিরত বা পারপিচুয়াল ইনভেন্টরি রেকর্ডিং সিস্টেমে কিন্তু রাখা হয়। এতে ব্যবসা প্রতিষ্ঠানের যেমন জবাবদিহিতা বেড়ে যায়, তেমন ব্যবসায় তার গতিশীলতা আনতে পারে। কি পরিমাণ পণ্য তোমার নষ্ট হয়ে যাচ্ছে কিংবা ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, সেই সমস্ত কিছু তথ্য কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু কম্পিউটারের কাছ থেকে পাওয়া যায়। তো এই কারণে আমরা দেখেছি যে এখন আসলে ছোট বড় সকল প্রতিষ্ঠানে যেখানে কম্পিউটার সিস্টেম ব্যবহার করা হয় বা সফটওয়্যার ব্যবহার করা হয়, সেখানে এটি এই ধরনের রেকর্ডিং দেওয়া সম্ভব। তাহলে নিত্য বা অবিরত পদ্ধতির যখন এই দুটি পদ্ধতির মধ্যে যখন তোমরা তুলনা করবে, তখন অবশ্যই এই দুটির সংজ্ঞাগত পার্থক্য কিংবা বৈশিষ্ট্যগত পার্থক্য, আয়তন, ব্যবসার ধরন, সুবিধা অসুবিধা ইত্যাদি যে বিষয়গুলো তোমাদের মধ্যে উল্লেখ করলাম, সেই বিষয়গুলো অবশ্যই তোমরা সুন্দর সুশৃঙ্খলভাবে লেখার চেষ্টা করো। তো এই কারণে আমি তোমাদের হোম টাস্ক দিচ্ছি। এটা আমার যে তৃতীয় যে কোশ্চেনটা, বই খুললে তোমরা পাবে। আশা করি এতক্ষণ যে লেকচারগুলো আমি দিয়েছি, দুইটি বিষয়বস্তু, যে মজুদ গণনার পদ্ধতিগুলো, সেই অবশ্যই এই দুইটার হোম টাস্কটা হচ্ছে আমার তৃতীয় যে কোশ্চেন, সেটি তোমরা অবশ্যই বই থেকে আরও ভালো করে পড়বা এবং অনুসরণ করবো। আর যদি নিজে পারো, আমার লেকচার শুনে শুনে যদি পারো যে এই কালান্তিক মজুদ গণনা পদ্ধতি এবং অবিরত মজুদ গণনা পদ্ধতি পার্থক্য তৈরি করতে, তাহলে তো খুবই ভালো। না পারলেও তোমরা আমার ইনবক্স করে দিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।
তো ঠিক আছে, আবার একটু লিখে নিই আমরা 3 নাম্বার, এটা তোমাদের হোম টাস্ক। আবার বলছি যে এটি হচ্ছে আজকের লেকচারের পরে তোমাদের বাড়ির কাজ। আগেই বলি যে আমাদের পরবর্তী লেকচারে অঙ্ক বোঝার জন্য কিন্তু অবশ্যই খুব জরুরি কিন্তু বিষয়বস্তুগুলোকে আগে বোঝা। এই কারণে আমাদের হিসাব বিজ্ঞানের যে সমস্ত শিক্ষার্থী তোমরা আছো, ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের এবং অনার্স ফার্স্ট ইয়ারের যে সকল শিক্ষার্থী আছো, তারা কিন্তু অনেক সময় দেখি যে অঙ্ক খুব ভালো, কিন্তু থিওরিটিক্যালি আসলে তোমরা অনেক সময় অ্যাভয়েড করে যাও, এই কারণে তোমাদের অ্যান্সারগুলো ঠিক হয় না। অনেক সময় যেন তেনভাবে তোমরা অ্যান্সারগুলো করো। তো ভালো মার্কস ক্যারি করার জন্য একটা জিনিস খেয়াল রাখবে যে থিওরিটিক্যাল অংশ এবং গাণিতিক যে অংশ, দুইটি অংশে কিন্তু তোমাদের অবশ্যই পারদর্শী হতে হবে। তো এই পারদর্শিতা কিন্তু তোমাকে পরবর্তীতে ভালো মার্কস ক্যারি করার জন্য তোমাকে এগিয়ে নেবে। এই কারণে কোনো একটি অংশেই কিন্তু তোমরা এড়িয়ে যাবে না। এবং এই যে ধৈর্য সহকারে তোমাদের যে কাজটা আমি দিলাম অথবা যে লেকচারটা তোমরা শুনলাম, এটা কাজে লাগবে। একটু ধীরে দেখো, বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাও, করোনা সময়ে ঘরেই তোমরা আছো, নিরাপদে আছো, পাশাপাশি বইটা বন্ধ করে দিও না। বইয়ের মধ্যে যে সমস্ত লেখাগুলো আছে একটু একটু করে উল্টাতে থাকো, পাশাপাশি লেকচারগুলো দেখতে থাকো। এবং করোনার সময় সবচেয়ে বেশি জরুরি হচ্ছে মানসিক শক্তি। শারীরিক শক্তি তো অবশ্যই, শারীরিক সামর্থ্য অবশ্যই জরুরি, তো মেন্টাল হেলথ এবং সাউন্ড হেলথ আমরা যেটাকে বলি, সেটার জন্য অবশ্যই তোমাদের জরুরি যে মানসিক এবং শারীরিক দুইটি স্বাস্থ্যকে সুস্থ রাখা। এবং এই জন্য কিন্তু বই তোমাকে সঙ্গ দিবে। তো বইকে হারিয়ে ফেলো না, বইকে অনুসরণ করো। আর যে 4 নাম্বার যেটা আমি লিখলাম, যে কালান্তিক মজুদ গণনা পদ্ধতি ও নিত্য মজুদ গণনা পদ্ধতির মধ্যে পার্থক্য লিখো। এটা যদি রাইট ডাউন করো তাহলে সবচেয়ে ভালো, আর তা না হলে অন্তত বই থেকে শিখে নিও। আশা করি আজকের এই লেকচারটি তোমাদের জন্য কাজে আসবে এবং আমি এই পর্যায়ে পরবর্তী লেকচারের অনুসরণ করার জন্য তোমাদেরকে আহ্বান জানিয়ে আজকের এই লেকচার এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।